আন্তর্জাতিক মানচিত্রে ছোট্ট একটা দেশ নেপাল, এভারেস্টের আবাসস্থল, প্রভু পশুপতিনাথের বাড়ি, হিমালয়ের কোল ঘেরা শান্ত জনপদ আর ততোধিক শান্ত সহজ সরল হিন্দু জনগণ। সেই নেপাল, যে নেপাল আন্তর্জাতিক ম্যাপে ট্যুরিস্ট স্পট হিসেবে বিখ্যাত ছিল, আজ এই মুহূর্তে অন্য কিছুর জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়ে নিচ্ছে। বিশ্বের সবথেকে বৃহৎ হিন্দু মেজর একটি রাষ্ট্র হওয়ার পরেও সেখানকার হিন্দু জনগণ মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ। বামপন্থীদের নোংরা খেলায় সেখানকার হিন্দুদের জনজীবন, ধর্মীয় জীবন বিপর্যস্ত। নেপালের তরাই অঞ্চল আজ জ্বলছে। রক্তক্ষয়ী সংঘর্ষ, একের পর এক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ আর রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। কিন্তু নেপালের এই সাম্প্রতিক সংঘাত বুঝিয়ে দিচ্ছে সহ্যের সীমা পেরিয়ে গেছে। নিজের অস্তিত্ব, মাটির অধিকার আর হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে নেপালের হিন্দু সমাজ আজ রাজপথে নেমে সরাসরি প্রতিরোধ গড়ে তুলছে। নেপালে এই মুহূর্তে ঠিক কি হচ্ছে, কিভাবে সেকুলারিজমের নামে নেপালের মূল পরিচয়কে ধামাচাপা দেওয়া হয়েছিল, আর কিভাবেই আজ নেপাল আবার হিন্দু রাষ্ট্র হওয়ার দিকে মোড় নিচ্ছে, পুরো ঘটনাটি চলুন আজ একদম গোড়া থেকে বিশ্লেষণ করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দক্ষিণ নেপালের সনসুরি জেলার শান্ত এক ধুলি ওড়ানো রাস্তা, পবিত্র শ্রাবণ মাসের পড়ন্ত দুপুর, কাঁধে বাঁক তুলে গায়ে গেরুয়া বসন জড়িয়ে ভক্তদের দল এগোচ্ছিল দেওয়ানগঞ্জের কাপ্তানগঞ্জের দিকে। মুখে তাদের বোলবম ধ্বনি, সাউন্ড সিস্টেমে বাজছিল ভজন। হাজার হাজার বছর ধরে হিমালয়ের কোলে এই সুরটাই তো নেপালের বাতাসকে পবিত্র করে এসেছে। কিন্তু সেই দিনটা আলাদা ছিল। হঠাৎই শোভাযাত্রা থামিয়ে দেওয়া হলো। পথের ধারে একটা নির্দিষ্ট এলাকায়, মাইনরিটি এলাকায় সাউন্ড সিস্টেম বন্ধ করা হলো, আর ধর্মীয় পতাকা নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে শুরু হলো তীব্র বচসা। কয়েক মিনিটের মধ্যে বাতাসের সেই ভক্তির সুবাস মুছে গিয়ে ছড়াতে শুরু করলো বারুদের গন্ধ। চারপাশ থেকে উড়ে আসতে লাগলো পাথর, লাঠি আর গালিগালাজ। মুহূর্তের মধ্যে এক পবিত্র শোভাযাত্রা বদলে গেল এক রক্তক্ষয়ী রণক্ষেত্রে। পুলিশ এলো, টিয়ার গ্যাস ছুড়ল, কিন্তু ততক্ষণে আগুন জ্বলে উঠেছে তরাইয়ের একের পর এক জেলায়। এই ঘটনায় 3 জন নিহত হয়েছেন, 3 জনই হিন্দু। প্রথমে রয়েছেন 24 বছর বয়সী একজন যুবক, তরতাজা যুবক ওম প্রকাশ মেহতা। এই যুবক পেশায় একজন কৃষক ছিলেন। সুনসারি জেলার দেওয়ানগঞ্জ গ্রামে সহিংসতার সময় পুলিশের গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। রয়েছেন 21 বছর বয়সী যুবক জয়প্রকাশ মেহতা। এই যুবক পেশায় একজন ইলেকট্রিক রিক্সা চালক ছিলেন। কাপ্তানগঞ্জের একই সংঘর্ষে তার পেটে গুলি লাগে এবং পরবর্তীতে বিরাটনগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রয়েছে মাইনর, মানে নাবালক এক বাচ্চাই বলা যায়, 17 বছর বয়সী কিশোর। সে সিরসা জেলার আউরাহি গ্রামীণ পৌরসভার বাসিন্দা ছিল। বৃহস্পতিবার গোলবাজার এলাকার কারফিউ ভেঙে বিক্ষোভ প্রদর্শনের সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়। সুনসারি থেকে জনকপুর, সিরহা থেকে বীরগঞ্জ রাস্তায় নেমে আসে সেনাবাহিনী, জারি হয় অনির্দিষ্টকালের জন্য কারফিউ। কিন্তু ঘটনাটাকে কেবলমাত্র একটা শোভাযাত্রার কয়েকটা পাথর ছোঁড়ার? না, দেওয়ানগঞ্জের ওই ধুলো উঠতে থাকা রাস্তায় যে পাথরগুলো সেদিন ছুঁড়ে মারা হয়েছিল তা আসলে সজোরে গিয়ে আঘাত করেছিল নেপালের কয়েক দশকে পুরনো এক ক্ষতস্থানে। একসময় বিশ্ব মানচিত্রে যার একক পরিচয় ছিল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র, সেখানে সেকুলার রাজনীতির সুযোগে কিভাবে বদলে দেওয়া হলো ডেমোগ্রাফি, কিভাবে নীরব অনুপ্রবেশ আর রাজনৈতিক চাপে কোণঠাসা হতে হলো দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সাধারণ মানুষের। আমি বামপন্থীদের বিষয়টায় পরে আসবো, তার আগে একটু নেপালের ইতিহাসটা বলে নিই। হিমালয়ের কোলে অবস্থিত নেপালের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ। যুগ যুগ ধরে এই ভূখণ্ড কেবল ভৌগোলিক সীমান্ত ছিল না, বরং হিন্দু ধর্ম, সংস্কৃতি এবং বৈদিক সভ্যতার অন্যতম প্রধান পীঠস্থান হিসেবে পরিচিত ছিল। ইতিহাস সাক্ষী দেয় 1768 সালে রাজা পৃথ্বীনারায়ণ শাহ একাধিক ছোট ছোট রাজ্যকে একত্রিত করে আধুনিক নেপাল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি নেপালকে আসল হিন্দুস্তান হিসেবে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীকালে তৈরি সংবিধানেও নেপালকে বিশ্বের একমাত্র প্রাতিষ্ঠানিক হিন্দু রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হয়। পশুপতিনাথ মন্দির, মুক্তিমান্দার এবং জনকপুরের মতো পবিত্র স্থানগুলোকে কেন্দ্র করে নেপালের সামাজিক এবং সাংস্কৃতিক জীবন গড়ে উঠেছিল। নেপালে দীর্ঘকাল ধরে শাহ বংশের রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। নেপালি সংস্কৃতিতে রাজাকে কেবল রাজনৈতিক প্রধান হিসেবে দেখা হতো না, বরং বিষ্ণুর অবতার বা হিন্দু ধর্মের রক্ষক হিসেবেও শ্রদ্ধা করা হতো। ঐতিহ্যভিত্তিক রাজতন্ত্র এবং ধর্মীয় একাত্মতার কারণে সমাজের মধ্যে একটি শক্ত সামাজিক বন্ধন ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী শত শত বছর ধরে বহিরাগত আক্রমণ থেকে সুরক্ষিত থেকে এই দেশে নিজস্ব পঞ্জিকা, ঐতিহ্য এবং সমাজ ব্যবস্থা স্বকীয় বজায় রেখেছিল।
হিমালয়ের কোলে শত শত বছর ধরে বজায় থাকা ঐতিহ্যবাহী রাজতন্ত্র এবং বিশ্বের একমাত্র প্রাতিষ্ঠানিক হিন্দু রাষ্ট্র নেপালের মানচিত্র প্রথম বড় ধরনের ধাক্কা খায় 1996 সালে। পুষ্পকমল দাহাল প্রচণ্ড নেতৃত্বে মাওবাদীরা রাজতন্ত্র উপড়ে ফেলে নেপালকে একটি কমিউনিস্ট এবং সেকুলার রাষ্ট্রে পরিণত করতে রক্তক্ষয়ী পিপলস ওয়ার শুরু করে। এর মাঝেই 2001 সালে রহস্যময় রাজপ্রাসাদ হত্যাকাণ্ডে জনপ্রিয় রাজা বীরেন্দ্র শাহ সহ পুরো পরিবার শেষ হয়ে যায়। পরবর্তীকালে রাজা জ্ঞানেন্দ্র পরিস্থিতি সামলাতে ক্ষমতা নিজের হাতে নিলে মূলধারার দলগুলি মাওবাদীদের সঙ্গে হাত মেলায়। 2006 সালে তীব্র গণ আন্দোলনের মুখে রাজা নতি স্বীকার করতে বাধ্য হন এবং 240 বছরের পুরনো শাহ রাজবংশের অবসান ঘটিয়ে 2007 সালে অন্তর্বর্তী সংবিধানে রাতারাতি নেপালকে ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। রাজতন্ত্রের পতন এবং সেকুলারিজমের এই ডামাডোলের পূর্ণ সুযোগ নেয় উত্তরে বসে থাকা চীন। নেপালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হতেই চীনের ভূরাজনৈতিক এবং সামাজিক প্রভাব দ্রুত বাড়তে থাকে। হিমালয় পেরিয়ে তিব্বত সীমান্ত দিয়ে চীনের বিপুল বিনিয়োগ, ঋণ এবং কৌশলগত প্রভাবে নেপালের রাজনীতি পুরোপুরি বামপন্থী সরকারের কবজায় চলে যায়। চীনের কমিউনিস্ট ভাবধারার অনুসরণে নেপালের শিক্ষা, সংস্কৃতি এবং প্রশাসন থেকে ধীরে ধীরে সনাতনী পরিচয় মুছে ফেলার চেষ্টা চলে। এমনকি চীনের সরাসরি মদতে এবং তদারকিতে নেপালের রাজনৈতিক দলগুলি 2015 সালে এমন এক সংবিধান প্রণয়ন করে যেখানে সেকুলারিজম শব্দটিকে স্থায়ী রূপ দেওয়া হয় এবং বহিরাগত ভাবধারার অনুপ্রবেশের পথ উন্মুক্ত করে দেওয়া হয়। একসময় পুরো বিশ্ব জানত নেপাল মানেই 100% হিন্দু রাষ্ট্র, কিন্তু আজ সেখানে ছবিটা বদলে গেছে। 2021 সরকারি হিসেব বলছে নেপালে মুসলিম জনসংখ্যা প্রায় 5% কাছাকাছি। আপাত দৃষ্টিতে 5% কম মনে হতে পারে, কিন্তু আসল সত্যিটা অন্য জায়গায়। তরাই অঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে এই সংখ্যাটা এত দ্রুত বাড়ছে যে স্থানীয় ডেমোগ্রাফি বা জনবিন্যাসই ওলটপালট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এখন প্রশ্ন ওঠে, নেপাল তো পাকিস্তান, বাংলাদেশ বা অন্য কোনো মুসলিম দেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে না, চারিদিকে ভারত আর চীন। তাহলে নেপালে এত মুসলিম কোথা থেকে এলো? ঐতিহাসিকভাবে কাঠমান্ডু বা তরাইয়ে যেসব নেপালি মুসলিমরা শত শত বছর ধরে বাস করছিলেন তারা তো নেপালেরই নাগরিক, কিন্তু গত 1-1.5 দশকে সীমান্ত দিয়ে হাজার হাজার রোহিঙ্গা এবং বাংলাদেশি থেকে আসা অনুপ্রবেশকারী ভারতের ওপর দিয়ে অনায়াসে নেপালের তরাই অঞ্চলে ঢুকে পড়েছে। এরা কিন্তু নেপালি নয়, এরা পুরোটাই বহিরাগত। আর এই গোটা অনুপ্রবেশকে নীরবে সমর্থন দিয়েছে নেপালের বামপন্থী এবং কমিউনিস্ট সরকারগুলো। ক্ষমতার লোভে আর সেকুলারিজমের ঢাল ব্যবহার করে বামপন্থীরা এই বহিরাগতদের নিজেদের ভোট ব্যাংক বানাতে শুরু করে। অভিযোগ রয়েছে সীমান্ত পাহারায় ঢিল দিয়ে, অবৈধ মাদ্রাসা মসজিদ তৈরিতে ছাড় দিয়ে, এমনকি কাঠমান্ডুর লাল ফিতের ফাঁক গলিয়ে এদের রাতারাতি নেপালি নাগরিকত্ব কার্ড পর্যন্ত বানিয়ে দেওয়া হয়েছে। নিজস্ব পরিচয় হারিয়ে যাওয়ার এই আশঙ্কা আর বামপন্থীদের মদতে ঘটে যাওয়া জনবিন্যাসের এই পরিবর্তনই আজ নেপালের হিন্দু সমাজকে পিঠ দেওয়ালে ঠেকিয়ে রাজপথে নামতে বাধ্য করেছে। বছরের পর বছর এক ধরনের একতরফা চাপ, নীরবে বদলে যাওয়া জনবিন্যাস আর সেকুলারিজমের নামে সনাতনী পরিচয়কে কোণঠাসা করা রাজনীতির জবাব দিতে আজ রাজপথে নেমেছে নেপালের সাধারণ মানুষ। এই আন্দোলনে নেপালের জেনজিরাও কিন্তু সক্রিয় অংশগ্রহণ করছে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর এই প্রথম নেপালের তরাই অঞ্চল থেকে শুরু করে কাঠমান্ডুর রাস্তা পর্যন্ত এক অভূতপূর্ব হিন্দু জাগরণ এবং সরাসরি প্রতিরোধের ছবি ফুটে উঠছে। এই প্রতিরোধ আর ঘুম ভাঙার লড়াইটা প্রধানত 3টি স্তরে ঘটছে। আপনারা জানলে ভালো লাগবে যে হিন্দুরা এখন আর শুধু মার খাচ্ছে না, তারা রিটেলিয়েট করছে, তারা পাল্টা প্রতিরোধ করছে, দরকার হলে পাল্টা প্রতিশোধও নিচ্ছে। আগে যেখানে যে কোনো সংঘাতের পর হিন্দু সমাজ শান্ত থাকতো বা পিছু হটতো, সেখানে একটা সম্পূর্ণ ছবি আলাদা দেখা যাচ্ছে। সুনসারি বা জনকপুরের মতো এলাকাগুলোতে সাম্প্রতিক আক্রমণের পর হাজার হাজার স্থানীয় মানুষ নিজের সংস্কৃতি, ধর্মীয় চিহ্ন এবং পরিবারের সুরক্ষায় সশরীরে রাস্তায় নেমে এসেছেন। সামাজিক এবং ধর্মীয় শোভাযাত্রাগুলোতে আর থামাতে না দিয়ে যে কোনো ধরনের উস্কানি বা আক্রমণের সামনে তারা এখন বুক চিতিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছেন। এই জাগরণ শুধুমাত্র সাধারণ ক্ষোভ বা প্রতিরোধ দেখানোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, তা সুসংগঠিত আন্দোলনের রূপ নিচ্ছে। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির মতো দলগুলো এবং অজস্র স্থানীয় হিন্দু সংগঠন এক মঞ্চে এসে নেপালকে আবার সাংবিধানিক হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি নিয়ে কাঠমান্ডু স্তব্ধ করে দিচ্ছে। প্রবীণ থেকে শুরু করে নেপালের নবীন প্রজন্ম সবাই এখন নিজেদের হারানো ইতিহাস এবং ঐতিহ্য ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার। নেপালের মানুষ এখন স্পষ্ট বুঝে গেছে যে বামপন্থীদের চাপিয়ে দেওয়া সেকুলারিজম তাদের পরিচয়কে সুরক্ষা দিতে ব্যর্থ। তাই পশুপতিনাথ থেকে জনকপুর প্রতিটি ধর্মীয় পীঠস্থান, শোভাযাত্রা এবং পরস্পরকে বুক দিয়ে রক্ষা করার এক জোরালো আবেগ তৈরি হয়েছে। বহিরাগত অনুপ্রবেশ আর ডেমোগ্রাফিক পরিবর্তনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়িয়ে নিজেদের মাটির অধিকার ফিরিয়ে নিতে আজ তারা একজোট হয়েছে পুরো নেপালের হিন্দুরা।
দীর্ঘদিনের নীরবতা ভেঙে নেপালের এই সোচ্চার হওয়া এবং সরাসরি প্রতিরোধ গড়ে তোলা আসলে একটাই বার্তা দিচ্ছে, নিজের ঐতিহ্য আর অস্তিত্ব রক্ষায় নেপালের হিন্দু সমাজ আর কোনো আপোষ করতে রাজি নয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, কোনো জাতির শিকড়, তার সংস্কৃতি আর ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক কৌশল বা চক্রান্ত করে চিরতরে মুছে ফেলা যায় না। হিমালয়ের কোলে যে দেশের জন্ম হয়েছিল সনাতন মন্ত্রের ওপর ভর করে, সেকুলারিজমের ছদ্মবেশে বা অনুপ্রবেশের চক্রান্তে সেই দেশকে নিজের পরিচয় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়তো সাময়িক সফল হয়েছিল, কিন্তু সেটা স্থায়ী নয়। আজ তরাই থেকে কাঠমান্ডু, নেপালের রাজপথে ফুটে ওঠা এই প্রতিরোধ কেবল একটা সংঘাতের খবর নয়, এটা নিজের অস্তিত্ব আর গৌরব ফিরে পাওয়ার এক ঐতিহাসিক লড়াই। নিজের ঐতিহ্যকে রক্ষা করতে আজ পুরো একজোট হয়েছে গোটা নেপাল। এখন দেখার, রাজপথের এই উত্তাল তরঙ্গ কি আবার বিশ্ব মানচিত্রে সেই ঐতিহাসিক হিন্দু রাষ্ট্রকে ফিরিয়ে আনবে? ইতিহাস কি নতুন মোড় নিতে চলেছে? আপনার কি মনে হয়, নেপাল কি তার মূল সনাতনী পরিচয় ফিরে যাওয়া উচিত? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।